আজ শুরু করতে চলেছি পলিটির অন্তর্গত পরবর্তী টপিক, দ্য ইফেক্টস অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি। অর্থাৎ এমার্জেন্সি চলাকালে ফান্ডামেন্টাল রাইটস কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ কোন কোন ফান্ডামেন্টাল রাইটস আমরা এনজয় করতে পারি আর কোন কোন ফান্ডামেন্টাল রাইটস আমরা এনজয় করতে পারি না, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এক্ষেত্রে প্রথমেই মনে রাখতে হবে এমার্জেন্সি ক ধরনের হতে পারে, কি কি ধরনের এমার্জেন্সি কান্ট্রিতে লাগতে পারে, অর্থাৎ কান্ট্রিতে চালু হতে পারে। এক্ষেত্রে তিন ধরনের এমার্জেন্সি হয়ে থাকে। প্রথমত ন্যাশনাল এমার্জেন্সি, দ্বিতীয়ত স্টেট এমার্জেন্সি বা কনস্টিটিউশনাল এমার্জেন্সি বা এটাকে প্রেসিডেন্টস রুলও বলা হয়ে থাকে, এবং তৃতীয়ত ফিনান্সিয়াল এমার্জেন্সি অর্থাৎ বৃত্তীয় আপাতকাল। এক্ষেত্রে তিনটে আর্টিকেলের নর্মালি বর্ণনা করা হয় এই তিনটে এমার্জেন্সিকে। প্রথমত আন্ডার আর্টিকেল 352 অর্থাৎ আর্টিকেল 352, দ্বিতীয়ত প্রেসিডেন্টস রুল বা স্টেট এমার্জেন্সি আন্ডার আর্টিকেল 356 এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি আন্ডার আর্টিকেল 360। এখানে একটা ইনফরমেশন বলে রাখা ভালো, যেটা স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্টস রুল সেটা আন্ডার আর্টিকেল 356 অথবা আন্ডার আর্টিকেল 365 এর দ্বারা হতে পারে। এই সম্বন্ধে বিশদে আলোচনা আমরা যখন এমার্জেন্সি চ্যাপ্টার নিয়ে বিশদে পড়াশোনা করব তখন এই বিশদে বিশেষভাবে আলোচনা করব। কখন আন্ডার 356 স্টেট এমার্জেন্সি জারি হতে পারে অথবা কখন আন্ডার 365 এর দ্বারা স্টেটে এমার্জেন্সি জারি হতে পারে। তো এখানে আমরা আলোচনা করতে চলেছি কি এমার্জেন্সি চলাকালে ফান্ডামেন্টাল রাইটসের উপর কিভাবে তার প্রভাব পড়বে। এক্ষেত্রে দুটো আর্টিকেল মনে রাখা খুবই প্রয়োজন, এক আন্ডার আর্টিকেল 358 এবং দ্বিতীয়ত আন্ডার আর্টিকেল 359। 358 এক্ষেত্রে কিছু কথা বলবে এবং 359 এখানে কিছু ফান্ডামেন্টাল রাইটসের উপর কিছু কথা বলবে। আন্ডার আর্টিকেল 358 কি বলছে না, এখানে আন্ডার আর্টিকেল 358 বলছে যে যদি কোনো স্টেটেতে ন্যাশনাল, অর্থাৎ ইন্ডিয়ার ক্ষেত্রে এখানে কথা বলা হচ্ছে, ইন্ডিয়াতে যদি ন্যাশনাল ইমার্জেন্সি জারি থাকে তাহলে আন্ডার আর্টিকেল 19 অটোমেটিকলি সাসপেন্ড হয়ে যাবে। এক্ষেত্রে বিশেষ কোনো বিজ্ঞপ্তির প্রয়োজন হবে না। তাহলে কি বললাম, আর্টিকেল 19 ইজ অটোমেটিকলি সাসপেন্ড যখন কান্ট্রিতে ন্যাশনাল ইমার্জেন্সি জারি হবে। আর্টিকেল 19 কি বলছে, যখন আমরা প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে ফান্ডামেন্টাল রাইটসকে আমি আলোচনা করব তখন আন্ডার আর্টিকেল 19কে আমি বিশদে আলোচনা করে দেবো। যদিও এখানে বলে রাখি আন্ডার আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কথা বলছে, যেখানে আন্ডার আর্টিকেল 19 এর মধ্যে 6খানা রাইটসের উল্লেখ আছে। কি কি 6খানা রাইটস আমরা পরে বিশদে আলোচনা করব, ঠিক আছে। তো মোদ্দা কথা যেটা বলা হলো যে আন্ডার আর্টিকেল 358 বলা হচ্ছে যখন ন্যাশনাল ইমার্জেন্সি জারি হবে তখন আর্টিকেল 19 ইজ অটোমেটিকলি সাসপেন্ড হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু পরে এই আন্ডার আর্টিকেল 358 যে কথা বলা হয়েছে সেটাকে পরবর্তীতে অ্যামেন্ডমেন্টের দ্বারা কিছু পরিবর্তন করা হয়েছে না, 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দ্বারা এর কিছু পরিবর্তন করা হয়েছে। কি পরিবর্তন করা হয়েছে, বলা হয়েছে আন্ডার আর্টিকেল 19 অটোমেটিকলি সাসপেন্ড হবে কেবলমাত্র যদি ন্যাশনাল ইমার্জেন্সি জারি হয়ে থাকে, যদি যুদ্ধের ক্ষেত্রে হয় অর্থাৎ ওয়ারের ক্ষেত্রে হয়, অথবা যদি এক্সটার্নাল অ্যাগ্রেশনের ক্ষেত্রে যদি কান্ট্রিতে ন্যাশনাল ইমার্জেন্সি জারি হয়, তবেই আন্ডার আর্টিকেল 19 ইজ অটোমেটিকলি সাসপেন্ড। আরেকটি গ্রাউন্ড বেঁচে রইল, কোন গ্রাউন্ড না, আর্মড রিবেলিয়ন। যদি আর্মড রিবেলিয়নের ক্ষেত্রে ন্যাশনাল ইমার্জেন্সি কান্ট্রিতে জারি হয় তাহলে আন্ডার আর্টিকেল 9 অর্থাৎ আর্টিকেল 19 অটোমেটিকলি সাসপেন্ড হবে না, সেটা অক্ষুণ্ণ থাকবে। বোঝা গেল এত অবধি? নেক্সট আসছি আন্ডার আর্টিকেল 359। 359 বলছে ন্যাশনাল ইমার্জেন্সি চলাকালে প্রেসিডেন্ট কি করতে পারে না, ফান্ডামেন্টাল রাইটস যদি কোনো ব্যক্তির ব্যাহত হয় তাহলে তার এগেনস্টে আমরা কি করি, নর্মালি সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হই বা হাইকোর্টের কাছে দ্বারস্থ হই, অর্থাৎ আমার এনফোর্সমেন্টটা করানোর চেষ্টা করি। কিন্তু আন্ডার আর্টিকেল 359 বলছে প্রেসিডেন্ট আমাদের এনফোর্সমেন্টে বাধা দিতে পারে, অর্থাৎ আমার যদি ফান্ডামেন্টাল রাইটস ব্যাহত হয় আমি তার আন্ডারে কোর্টে যেতে পারবো না, এই গ্রাউন্ডে যে আমার ফান্ডামেন্টাল রাইটস ব্যাহত হচ্ছে। বোঝা গেল? কিন্তু এক্ষেত্রেও এক্সেপশন আছে।
কি এক্সেপশন আছে না, ওই যে অ্যামেন্ডমেন্টের দ্বারা এরও কিছু পরিবর্তন করা হয়েছে। কোন অ্যামেন্ডমেন্ট? 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। সেখানে কি বলা হলো না, এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস উইল বি সাসপেন্ডেড, অবভিয়াসলি সাসপেন্ড হবে, কিন্তু আর্টিকেল 20 and 21 ক্যান নেভার বি সাসপেন্ডেড। অর্থাৎ যদি আমার আর্টিকেল 20 এবং 21 এই দুটো ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ড হয়, তাহলে কিন্তু আমি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারবো। সেক্ষেত্রে প্রেসিডেন্ট আমাকে বাধা দিতে পারবে না বিশেষ কোনো অর্ডারের দ্বারা যে তুমি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারবে না। আর্টিকেল 20 আর 21 কি কথা বলছে না, যদি ওই ব্যাপারে বিশদে আমি আলোচনা করবো, আগেই বলেছি আর্টিকেল 20 কনভিকশন উইথ রেসপেক্ট টু কনভিকশন অফ প্রোটেকশন অফ অফেন্সেস এই সম্বন্ধে বলা হচ্ছে, এবং আর্টিকেল 21 বলা হচ্ছে রাইট টু লাইফের কথা বলা হচ্ছে, যদি এর ব্যাপারে বিশদে আমরা পরে আলোচনা করব। তো মোদ্দা কথা যেটা হলো, এখন বর্তমানে 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে যাওয়ার পর আর্টিকেল 20 আর 21কে ছেড়ে দিয়ে যে কোনো ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে যেগুলো প্রেসিডেন্ট ডেসক্রাইব করে দেবে যে এই ন্যাশনাল ইমার্জেন্সি চলাকালে এই ফান্ডামেন্টাল রাইটস তোমার যদি ব্যাহত হয়, তুমি তার এগেনস্টে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারবে না। অর্থাৎ সেই ফান্ডামেন্টাল রাইটসে এনফোর্সমেন্টটা ব্যাহত থাকবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, কোনো ফান্ডামেন্টাল রাইটস কিন্তু সাসপেন্ড হয় না, ফান্ডামেন্টাল রাইটসের এনফোর্সমেন্টটা সাসপেন্ড হয়। অর্থাৎ তুমি সেই ফান্ডামেন্টাল রাইট এনজয় করতে পারো, কিন্তু যদি কোনো অথরিটির দ্বারা তুমি সেই ফান্ডামেন্টাল রাইটস তুমি এনজয় করতে, যদি কোনো অথরিটি তোমাকে ফান্ডামেন্টাল রাইটস এনজয় করতে বাধা দেয় ডিউরিং ন্যাশনাল ইমার্জেন্সি, তুমি তার আন্ডারে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারবে না। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবো কোন আর্টিকেলের দ্বারা? আন্ডার আর্টিকেল 32, এবং হাইকোর্টের দ্বারস্থ আন্ডার আর্টিকেল 226, এক্সেপ্ট আর্টিকেল 20 and 21। ইজ দ্যাট ক্লিয়ার? এই ভিডিওতে এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।